প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকে নেত্রকোনা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত, বাকলজোড়া নেপাল উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 16, এটা হবে আমার এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আজ আমি তোমাদের সাথে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা এবং একটা সৃজনশীল সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো, আমাদের যদি এমন কোনো সমস্যা হয় যে একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। তাহলে আমাদের এই একটা পাইপের বাইরের এবং ভিতরের ব্যাস দেওয়া আছে, আর বলা আছে তার উচ্চতাও বলা আছে। আবার আরেকটা তথ্য বলা আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন বলা আছে 7.2 গ্রাম। তাইলে পাইপের লোহার ওজন কত আমাদের নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা কিভাবে সেটা সমাধান করি। দেখো, যে মনে করি পাইপের ভিতরের ব্যাস, আমার ব্যাস দেওয়া আছে, আমরা ব্যাসার্ধটা বের করে নেই। মনে করি পাইপের ভিতরের ব্যাসার্ধ, তাকে আমরা R1 ধরে নেই। যে এই R1 ইজ ইকুয়াল টু কত হবে, আমার ব্যাস ছিল 12 ভাগ 2, এত সেন্টিমিটার। তাহলে ইজ ইকুয়াল টু কত হবে, ভাগ করলে আমার 6 সেন্টিমিটার। তাহলে পাইপের বাইরের ব্যাসার্ধ, তাকে আমরা R2 ধরে নেই। R2 ইজ ইকুয়াল টু 14/2 সেন্টিমিটার, ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। আর কি তথ্য বলা আছে, আমার উচ্চতা, পাইপের উচ্চতা, তাকে আমরা h দ্বারা প্রকাশ করি। h ইজ ইকুয়াল টু 5 মিটার। তাহলে যেহেতু আমাদের ব্যাসার্ধগুলো আছে সেন্টিমিটার, তাহলে এই মিটারটাকেও আমার কি করতে হবে, সেন্টিমিটারে নিতে হবে। তাহলে এটা 100 দ্বারা গুণ করলে এত 500 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা পাইপের লোহার আয়তন কত আমরা বের করে নেই। আমি একটু উপরে মুছে দেই। দেখো, পাইপে লোহার আয়তন। এবার দেখো, আয়তনের সূত্রটা আমরা কি পাইছিলাম আগে, আমি কিন্তু তৈরি করে দিয়েছিলাম সূত্রটা, যে পাই আর স্কয়ার এস। তাহলে এখানে আর স্কয়ার বলতে আমরা বুঝবো যে R2 মাইনাস R1 স্কয়ার, R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার ইনটু এস, এত হবে কি ঘন সেন্টিমিটার। এবারে দেখো, আমরা পায়ের মান কিন্তু আমরা জানি 3.1416 ইনটু এটা হবে 7 স্কয়ার মাইনাস 6 স্কয়ার ইনটু হবে কত 500
এত ঘন সেন্টিমিটার। এবারে দেখো 3.1416 ইন্টু 49 মাইনাস 36 500 ঘন সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 3.1416 ইন্টু, এটা যদি আমরা মাইনাস করে দেই তাহলে কত হবে দেখো, 13 ইন্টু 500 ঘন সেন্টিমিটার। এবারে যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে সেগুলি গুণ করে দেই তাহলে হবে কত, 20420.4 ঘন সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী দেখো আমি একটু মুছে দিই, আমরা পেয়ে গেলাম কত, যে পাইপের ভিতরের আয়তনটা আমরা পেয়ে গেলাম। তাহলে যদি আমরা পাইপের ভিতরের আয়তন পেয়ে যাই, এবারে আমরা বলা হয়েছিল যে প্রতি ঘন সেন্টিমিটার লোহার ওজন আছে 7.2, সুতরাং আমরা লিখি যে পাইপে লোহার ওজন কত হবে, 420.4 ইন্টু 7.2 এত হবে কি গ্রাম। এবারে যদি আমরা তার গুণটা করে দেই, 14726.88 এত হয়ে যাবে গ্রাম। এবার যদি আমরা তাকে কিলোগ্রাম করে দেই তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত হবে, 7. আমরা 0, এটা 6 আছে, এই ক্ষেত্রে আমরা এটা লিখে বলতে পারি কত, 3 এত কিলোগ্রাম প্রায়। প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার কি ওই পাইপের লোহার ওজন 147.03 কিলোগ্রাম প্রায়। এই ধরনের অঙ্ক কি আমাদের অনেক সময় পরীক্ষায় আসতে পারে। তাহলে আমার মনে হয় এটাতে আর তোমরা কোনো অসুবিধা নাই। আমরা কি করছি, যে পাইপের লোহার আয়তনটা বের করেছি, বের করে পরে কি করছি, ওজনটা বের করার সময় তার যেহেতু ঘন সেন্টিমিটারে ছিল, 1 ঘন সেন্টিমিটারের ওজন ছিল 7.2, তাহলে এত ঘন সেন্টিমিটারের ওজন কত হবে গুণ করে দিলে আমরা পেয়ে গেছি। এবারে দেখো আমি আরেকটা সমস্যায় যাই। যদি এমন থাকে যে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী দেখো আমি আবার বলছি একটু, যে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমরা কি কি দেওয়া আছে, তার জন্য আমরা করতে পারি যে মনে করি বেলুনের উচ্চতা তাকে আমরা h ধরি,
is equal to 12 সেন্টিমিটার। ভূমির ব্যাসার্ধ তাকে আমরা 8 ধরি, 5 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু ওই পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে একটা সূত্র বলেছিলাম। সুতরাং ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে আমার সূত্রটা কি ছিল, যে 2 পাই r ইনটু r প্লাস h, এত কি হবে বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা মানগুলি একটু বসাই দেই। 2 ইনটু পাই এর মান 3.1416 ইনটু 5 ইনটু 5 প্লাস 12, এত বর্গ সেন্টিমিটার। এবারে 2 ইনটু 3.1416 ইনটু 5 ইনটু 17 বর্গ সেন্টিমিটার। এবারে যদি আমরা সেটা গুণটা করে দেই তাহলে কত হবে, 534.071 বর্গ সেন্টিমিটার প্রায়। এই কিন্তু আমরা একটা উত্তর পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা কিন্তু ওই যে সরাসরি সূত্র প্রয়োগ করে কি করলাম, আমরা ওই পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবারে আমার দরকার হলো কি আয়তন বের করা। দেখো আমরা আয়তনটাও কিভাবে বের করব, আমি এটুকু মুছে দেই। সুতরাং ব্যালনের আয়তন সূত্রটা কি ছিল আমার, পাই আর স্কয়ার এস। তাহলে আমরা মানগুলি যদি 3.1416 ইনটু আর এর মান 5 স্কয়ার ইনটু 12, এটা কি হবে এককটা ঘন সেন্টিমিটার। তাহলে এটা ঘন সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 3.1416 ইনটু 25 ইনটু 12 ঘন সেন্টিমিটার। আমি যদি ক্যালকুলেটর দ্বারা সেটাকে কাজটা করে দেই তাহলে পাওয়া যাবে কত, 942.848 ঘন সেন্টিমিটার প্রায়। এটাই কি আমার ওই নির্ধারিত বেলনের আয়তন। প্রিয় শিক্ষার্থী, এই তোমার এই 16.4-এ এই ধরনেরও বেশ কিছু অঙ্ক আছে, তোমরা একইভাবে ওইগুলির সমস্যার সমাধান করতে পারবা। এবারে দেখো আমি একটা সৃজনশীল সমস্যায় যাব। দেখো যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার। আয়তক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, যেখানে আয়তকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হলো। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা আছে আমার একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটা আবার একটা বৃত্তক্ষেত্র দ্বারা পরিবেষ্টিত আছে, যার আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বলা আছে 12 মিটার, প্রস্থটা বলা আছে 5 মিটার। এবারে যে আয়তক্ষেত্রের বাহিরে বৃত্তের ভিতরে আয়তক্ষেত্রটার পরে বাইরে যে অংশটা আছে এগুলো হলো অনধিকৃত অংশ, এই অংশে আমরা ঘাস লাগানো আছে। তাহলে আমার সমস্যাটা হলো এই উদ্দীপক। সমস্যা হলো প্রথমে কয়ে আছে উপরের তথ্যের ভিত্তিতে বর্ণনা সহ একটা চিত্র আঁকতে হবে। খ নম্বরে আছে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো, এবং গ নম্বরে আছে যে প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে 50 টাকা খরচ হলে মোট খরচটা নির্ণয় করতে হবে। এই ছিল আমার সমস্যা। এবারে দেখো আমরা কিভাবে তার সমাধান করব। আমি ক নম্বরে যাই। প্রথমে আমি একটা বৃত্ত নিলাম, তার ভিতরে একটা
আয়তক্ষেত্র হতে হবে। এই ধরে নিলাম আমি এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, যার এই একটা কর্ণ এস সি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে এই ও বিন্দুটা কিন্তু হবে ওই বৃত্তের কেন্দ্র। তাহলে ও বিন্দুটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এবারে এটা বলা আছে কত, এখানে 12 মিটার, এটা বলা আছে 5 মিটার। তাহলে এটাও কিন্তু হবে কি 12 মিটার, এটাও হবে 5 মিটার। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমি এইগুলিতে কি করে দিলাম, ঘাস লাগাই দিলাম। অনধিকৃত অংশে আমরা ঘাস লাগাই দিলাম। এদিকে এখানেও ঘাস লাগানো আছে, এখানেও আমার কি আছে, ঘাস লাগানো আছে, এখানেও আমার ঘাস লাগানো আছে। এই আমার কিন্তু চিত্রটা হয়ে গেল। এবারে দেখো যে তার যদি আমরা বর্ণনাটা দিতে যাই, তাহলে আমরা কি করব, যে মনে করি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। তাহলে যার এ বি সমান সি ডি সমান 12 মিটার, এটা হলো দৈর্ঘ্য। লিখে দেই, যার দৈর্ঘ্য এত, প্রস্থ এডি সমান বিসি 5 মিটার, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এবার যদি আমরা ও বিন্দুতে ছেদ করে, তাহলে ও বিন্দুটিকে কেন্দ্র করে আমরা বৃত্তটিকে পরিবেষ্টিত, আয়তক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটা বৃত্ত এঁকে দিই। ওকে কেন্দ্র করে আয়তক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্ত আঁকি। প্রিয় শিক্ষার্থী, তাহলে একটি বৃত্ত আঁকি, তাইলে আর এই গাঢ় চিহ্নিত অংশে, ওই বৃত্তের গাঢ় চিহ্নিত অংশে ঘাস লাগানো হলো। যে বৃত্তের গাঢ় চিহ্নিত অংশে ঘাস লাগানো হলো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কি এই ক অংশের চিত্র এবং তার বর্ণনা। তাহলে আমার মনে হয় এটা তোমরা করতে পারবা। এবারে দেখো আমি এটা মুছে দিই। এবারে আমি যাব খ নম্বর সমস্যা। আছে বৃত্তাকার। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস মানে কি, আমরা ওই যে আয়তক্ষেত্রটা আছে এবিসিডি আয়তক্ষেত্রের যে একটা কর্ণের মান বের করলেই কিন্তু সেটা আমার কি হয়ে যাবে, ওই বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস বেরিয়ে যাবে। তাহলে আমরা
যে দেখো খ লিখে দিই আমরা যে ক হতে এ বি সি ডি আয়তক্ষেত্রের যে কর্ণ এসি সমান বিডি, এটা হবে যে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা যদি এই একটা ত্রিভুজ নিই যে এ বি ডি, নিশ্চয়ই কোনটা সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজে এই সমকোণে বা এ বি সি, সিটা নেই তাহলে আমরা সুবিধা হবে এ বি সি, তাহলে এই কোণটা আমরা সমকোণ, তাহলে এসিটা হবে অতিভুজ, এটা ভূমি এটা লম্ব। তাহলে এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি যে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাহলে বা এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এ এর মান হলো আমার 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, বা AC square is equal to 144 plus 25, বা AC square is equal to 169। তাইলে therefore আমি যদি বর্গমূল করে দেই তাহলে AC এর মান কত হবে 13 মিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে এবারে আমরা পারি সুতরাং বৃত্তের ব্যাস এই 13 মিটার। যখন একটু মুছে দিই এখানে, এবারে লিখব সুতরাং এই বৃত্তক্ষেত্রের ব্যাস 13 মিটার। এটা আমার কি আনসার এই নির্ধারিত খ নম্বর সমস্যা। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা যাব কি যে প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে 50 টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমরা ঘাস লাগানোর জন্য কি করতে হবে, আমার বৃত্তের ক্ষেত্রফলটা দরকার আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দরকার। তাহলে আমরা পরে যদি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দেই তাহলে কিন্তু আমরা অনধিকৃত অংশের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তাহলে দেখো আমরা এই কাজটা আগে করি। দেখো আমি একটু মুছে দিই এটা। গ, তাহলে আমরা যে খ হতে দেখো যে বৃত্তক্ষেত্রের ব্যাস 13 মিটার, সুতরাং বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ r is equal to 13/2 মিটার is equal to কত হবে 6.5 মিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে এ আমরা পাই গেলাম কি ব্যাসার্ধ, তাহলে therefore বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি পাই r স্কয়ার, এত হবে কি এটা বর্গ মিটার। যদি তাই হয় আমরা পায়ের মান 3.1416 ইনটু 6.5 এর হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে ইজ ইকুয়াল টু আমরা যদি ক্যালকুলেটর দিয়ে কাজটা করি তাহলে 1.32.73 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা পেয়ে গেলাম কি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল। এবারে আমরা দরকার, আমি উপরে মুছে দেই, এবারে তো প্রয়োজন আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আবার এই আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য আছে কত আমার 12 মিটার এবং প্রস্থ 5 মিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার ইজ ইকুয়াল টু 60 বর্গ মিটার। এই আমরা পেয়ে গেলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই পেয়ে গেলাম আমরা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল। এবারে আমরা বের করব কিতে অনধিকৃত অংশের ক্ষেত্রফল। দেখো আমি একটু মুছে দিই। সুতরাং যে অনধিকৃত অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো? এটা ওই বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা মাইনাস করব কোনটা? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এত বর্গ মিটার। তাহলে এবারে যদি আমরা এটা মাইনাসটা করে দেই তাহলে পাওয়া যাবে 72.73 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থী, এই কিন্তু আমরা অনধিকৃত অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবারে প্রতি বর্গ মিটারে খরচ হয় আমার, প্রতি বর্গ মিটারে খরচ হয় 50 টাকা। তাইলে এই এত বর্গ মিটারে আমার খরচ কত হবে? এবারে লেখো। সুতরাং যে অনধিকৃত অংশে ঘাস লাগাতে মোট খরচ হয় 72.73 ইন্টু 50 এত টাকা। তাহলে আমরা যদি সেটা গুণটা করে দেই 3650 টাকা প্রায়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমরা কি অনধিকৃত অংশে গাছ লাগাতে আমাদের 3636 টাকা 50 পয়সা খরচ হবে। প্রিয় শিক্ষার্থী, এই পরিমিতির 16.4 সমস্যাগুলো আমার মনে হয় আমরা যেগুলি আজকে আলোচনা করেছি এবং গত ক্লাসটাতেও যা আলোচনা করেছিলাম তার মাধ্যমে এই অনুশীলনী সকল সমস্যা তোমরা সমাধান করতে পারবা, এটা আমি বিশ্বাস করি। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইভ ক্লাস আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।